This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার। শহর কলকাতার অন্যতম ব্যস্ত রেল স্টেশন শিয়ালদা, আর সেই শিয়ালদার পাশের একটা কলেজে চলে এসেছি। আছি জর্জ কলেজে। রোজ তো অনেক রাজনৈতিক নেতা ব্যক্তিদের আপনারা কথা শোনেন, একটু ছাত্রদের কথা শুনবো আজকে। তার জন্য একেবারে সরাসরি জর্জ কলেজে সেখানেই চলে এসেছি এবং সেখানেই আজকের বিতর্ক। আর আজকের বিতর্কের বিষয় কি জানেন? আজকের বিতর্কের বিষয় হচ্ছে ভোট আসে ভোট যায়, ছাত্ররা কি পায়। আমি সুমন, শুরু করছি আজকের বিতর্ক। তার আগে পরিচয় করে নেবার পালা। কোন কলেজ, কি নাম? আমার নাম হচ্ছে সুশীল চক্রবর্তী আর আমি জর্জ কলেজের স্টুডেন্ট। কি নাম? নমস্কার, আমি অর্কন ব্যানার্জি। কি নাম? নমস্কার, আমি সৃজনী অধিকারী। নমস্কার, আমি নির্মল সাহা। চারজন ছাত্র এই প্রজন্মের, যারা এই প্রজন্মের দেখার দৃশ্যটা আমাদের দেখাবে, তাদের মুখ থেকে শুনবো ভোট আসে ভোট যায়, ছাত্ররা কি চায়, কি চাও? আমরা চাই স্কলারশিপ, আমরা চাই নতুনভাবে পড়তে, নতুনভাবে আমরা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই। সেখানে সরকার যথেষ্ট ভূমিকা পালন করছে আমাদের এখানে। উচ্চশিক্ষার জন্য সরকার যথেষ্ট ভালো ভূমিকা পালন করছে করার চেষ্টা করছে বলা যায় না, করার চেষ্টা করছে বলাটা বেটার। এই নিয়ে দেখুন, একটা কথা বলবো, রাজায় রাজায় যুদ্ধ হয়, লুখাগ্রার প্রাণ যায়, কথাটা আমরা অনেকে কম বেশি শুনেছি। বাড়ির বয়োজ্যেষ্ঠরা এই প্রবাদগুলো বলতেন। এর অর্থ যেটুকুনি আমরা জানি যে ওই ক্ষমতাধরদের দ্বন্দ্বে নিরীহ মানুষ বা নিরীহ যে জিনিসপত্র সেগুলোরই ক্ষতি বেশি হয়। আমার মনে হয় সেখানে আমাদেরও তাই হচ্ছে। কি ক্ষতি হচ্ছে? আচ্ছা, সরকার একটা কোনো পলিসি, যে কোনো একটা ধরে নিন XYZ কোনো একটা পলিসি চালু করছে, সেই পলিসিটা সে চালু করেই খালাস। সেই পলিসিটাতে আদৌ কি আমাদের কোনো লাভ হচ্ছে সেটা কি সে ভালো করে দেখছে? সেটা কি নজর রাখছে? সরকার উচ্চপদস্থে বসে রয়েছে, নিচের যে সেক্টর সেখানে কি হচ্ছে, কত দুর্নীতি চলছে, সেগুলো কি সরকার দেখছে? এখানে বক্তব্য উঠে আসছে সরকার পলিসি তৈরি করছে কিন্তু তার ইমপ্লিমেন্ট হচ্ছে না ইমপ্লিমেন্ট। অবশ্যই হচ্ছে। এবারে আমি বলবো যে সরকার তো সব পলিসি, সব রকমের সুযোগ সুবিধা আমাদের দিয়েছে। আমরা এই সমাজে আমরা থাকি, আমাদেরও তো কিছু দায় দায়িত্ব আছে সেটা সংরক্ষণ করার। সেটা কি আমরা ঠিকভাবে করতে পারছি? সরকার তো আমাদেরকে ভাতটা বানিয়ে দিচ্ছে, সেটাকে তো আমাদেরই খেতে হবে। সরকার তো আমাদের খাইয়ে সরকার কি ভাত বানিয়ে দিচ্ছে? ওরা বলছে তো সরকার পলিসি বানিয়েই ক্লান্ত, আর ভাতটা পাতে এসে পড়ছে না। কে বলেছে পড়ছে না? বিভিন্ন ধরনের স্কলারশিপস দিচ্ছে। স্কলারশিপ কি সরকার দিচ্ছে না যাতে না উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে ছাত্রছাত্রীরা? কোন স্কলারশিপ আছে বিভিন্ন ধরনের। এখানে যেমন আমি এটাই বলতে চাই, স্কিল ইন্ডিয়া মিশন বা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে যদি আপনারা নজর রাখেন, সেখানেতে উভয় ক্ষেত্রে সরকার, সে রাষ্ট্রের হোক কিংবা রাজ্যের, বিভিন্ন ধরনের স্কলারশিপ স্কিলস চালু করেছেন তারা। আর প্রত্যেক বছরই অনেক ছাত্ররা সেখানে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সুযোগ পাচ্ছেন। এই তো বলছে সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সুযোগ পাচ্ছে, এতগুলো স্কলারশিপ পোর্টাল রয়েছে। তাহলে তোমরা কেন বলছো সরকার কিছু করছে না? কারণ সেই সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজই করছে না। সরকার যে বলছে বাজেটটা দেবে, সেই বাজেটকে সত্যি কি দিচ্ছে? কি বাজেট দিচ্ছে সরকার? অনেক তো স্কলারশিপ নাকি বন্ধ হয়ে গেছে। তাহলে কেন এই জিনিসগুলো হচ্ছে? আমরা কি এগুলো চাই যে স্কলারশিপ বন্ধ হয়ে যাক? সরকার বাজেটের নামে কি করছে? সরকারি স্কুল বন্ধ আছে, এটা কেউ ভেবেছে? এত সরকারি স্কুল কেন বন্ধ হচ্ছে? সরকার শিক্ষার মান উন্নতির নামে বইগুলো রঙিন করছে, আর কিছু করছে? রাজনীতিবিদরা কি কাজ করেছে সেটাই নাকি সরকারের বইতে ছাপা হচ্ছে। কেন হবে এইগুলো? আমরা কেন এগুলো পড়বো? আমরা দেশের গৌরবময় ইতিহাস পড়বো, রাজনীতিবিদদের ইতিহাস আমরা কেন পড়তে যাবো? তারাও তো রাজনীতিবিদই ছিলেন যারা গৌরবময় ইতিহাস রচনা করেছেন। তারা আমাদের দেশের ভবিষ্যৎ ছিলেন, তারা দেশের আমরা ওনার জন্য প্রাউড ফিল করি। এই রাজনীতিবিদদের দুর্নীতিগ্রস্ত মানুষ, এদের জন্য আমরা প্রাউড ফিল করবো। কিন্তু একটা কথা আপনি বলুন, এখন আমাদের রাজ্যে এতগুলো বিশ্ববিদ্যালয়, এতগুলো কলেজ, এতগুলো স্কুল, তারপরে আপনি বলছেন সরকার কিচ্ছু করেনি। বিশ্ববিদ্যালয়গুলো কি সুরক্ষিত আছে? তাদের পরিবেশ কি সুরক্ষিত? এটা আপনার কি প্রশ্ন আসে না? তাহলে এত ঘটনা কেন হচ্ছে? এত র্যাগিং কেন হচ্ছে? আমরা তো প্রায় শুনি র্যাগিংয়ের জন্য ছাত্রছাত্রীরা মারা যাচ্ছে। তার বাবা মা নাকি শহরে আসতে দিচ্ছে না শুধু এই ভয়তে। তাহলে তারা তো সেই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। কেন হবে? বিশ্ববিদ্যালয়ের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয়ের সুরক্ষা নিয়ে, কলেজের সুরক্ষা নিয়ে তোমরা কি সুরক্ষিত ফিল করো? এই প্রশ্ন উঠছে। স্যার, অবশ্যই আমরা সুরক্ষিত ফিল করি। একটা সময় হয়তো সেখানে র্যাগিং হতো, কিন্তু আজকে যে আমরা কলেজে পড়ছি, এরকম বিভিন্ন কলেজেও কিন্তু আগে আমাদেরকে অ্যান্টি র্যাগিং ফর্মটা ফিল আপ করে তারপর কলেজে ভর্তি হতে হয়, যাতে আমরা আমাদের জুনিয়রদের বা জুনিয়ররা যারা সিনিয়রদের উপরে কোনো র্যাগিং করতে না পারে। আমরা যারা আমাদের ক্লাসমেটে, তারা প্রত্যেকে বলবে তারা সিনিয়র জুনিয়র সম্পর্ক যথেষ্ট সুন্দরভাবে আছে, বন্ধুদের মতো আছে। সেখানে র্যাগিং। তোমরা কি ফিল করো? সরকার সুরক্ষা দিতে পারছে কলেজ বিশ্ববিদ্যালয়ে? কি ফিল করো তোমরা? আমার মনে হয় এই নিয়ে আমি আপাততভাবে কিছু বলতে পারছি না, কারণ আমি যেই কলেজে আর কি ভর্তি হয়েছি সেখানে এরকম কোনো ঘটনা আমার চোখে পড়েনি। তোমরা কি ফিল করো সুরক্ষা আছে কি নেই? ওরা তো দাবি করছে সুরক্ষা আছে। সুরক্ষা যদি থাকে তাহলে আমরা এই ঘটনাগুলো দেখছি কেন?
বিচার কোথায় পাচ্ছি? বিচার কোন জিনিসে পাচ্ছি? শুধু শুধু ছাত্রছাত্রী কেন, অনেক আমি ঘটনার নাম নিচ্ছি না, কিন্তু এমন অনেক ঘটনা আছে যেই সব ক্ষেত্রে তো আমাদের এখনও বিচার জমা পড়ে রয়েছে। বিচারের নামে আমরা ওই মিছিল করছি, আমরা দাবি চাইছি, এই করছি ওই করছি, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস শান্ত। এখন দেখুন সব শান্ত। সরকার সুরক্ষা দিতে পারছে কি মনে করো তোমরা? সরকার সুরক্ষা দিতে পারছে? কলেজ ক্যাম্পাসে তোমরা সুরক্ষিত, হ্যাঁ কি না? সবাই বলছে সুরক্ষিত। দেখুন হয়তো এই যে আমি যে নিজের কলেজ নিয়ে বলি, জর্জ কলেজে আমি নিজেই খুব সুরক্ষিত। আমি কোনোদিনও আমি র্যাগিংয়ের শিকার হইনি বা কোনোদিনও আমাদের এরকম কোনো ফিল হয়নি, এটা ঠিক কথা। কিন্তু এখন আপনি XYZ কোনো একটা কলেজে যান, একটা স্পেশালি গভর্নমেন্ট কলেজে যান, সেখানে কোথায় সুরক্ষা? সুরক্ষা নেই। সুরক্ষা অবশ্যই আছে। যেমন কি আমি আগে বলেছি, সরকার তো সব কিছু, সরকার নিজেও একটা মানুষ, সরকার আমাদের নেতৃত্ব প্রদান করছে, সরকার পিসি সরকার নয়, উনি কোনো জাদুকর না। আমাদেরও তো কিছু কর্তব্য আছে, এটা আমাদের কলেজ, আমরা প্রাউড ফিল করি। তো এটা নিরাপত্তা বজায় রাখা ওটা আমাদের ডিসিশন নয়, ওটা কি আমাদের দায়িত্ব নয়? নাকি আমরা ভীরু, আমরা দায়িত্ব নিতে ভয় পাই? এখন ছাত্রদের নিয়ে কথা হচ্ছে এবং সবচেয়ে হট টপিক হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, যেটা দীর্ঘদিন ধরে এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আটকে আছে। ছাত্র সংসদ নির্বাচন আটকে, তোমাদের একটা বল দিলাম। ছাত্র সংসদ নির্বাচন কেন আটকে থাকবে? ওটা হচ্ছে শিক্ষার্থী গণতন্ত্রের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যার দ্বারা আমাদের যে বাজেট প্রবলেম হচ্ছে, আমাদের যে সুরক্ষিত প্রবলেম, সব কিছু তুলে ধরা যায়। এটা তো হচ্ছে না, কত বছর ধরে এটা বন্ধ আছে। কেন বন্ধ থাকবে এটা কেউ তো মনে প্রশ্ন করে না যে কেন বন্ধ আছে। এই যে এত লবি হচ্ছে, কেন হবে এত লবি? কেন এত নৃশংসতার শিকার হতে হবে স্টুডেন্টদের? ছাত্র সংসদ নির্বাচন আটকে, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন আটকে, এটা তো শিক্ষার জন্য ভালো উদাহরণ নয়। অবশ্যই, কিন্তু এখানে আমি আমার বিপক্ষের বন্ধুকে বলতে চাই যে সে হয়তো তার নির্দিষ্ট এলাকা মানে নির্দিষ্ট রাজ্যের মধ্যে সীমাবদ্ধ আছে, কারণ পশ্চিমবঙ্গ সরকার আছে, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে যদি আমরা দেখি সেখানে কিন্তু ছাত্র সংসদ হচ্ছে। কিন্তু তাহলে আমরা নিজেদের কোথাও গিয়ে খামতি আছে, কোথাও গিয়ে আমাদের নিজেদের দোষ আছে, অর্থাৎ ছাত্ররাই বিশৃঙ্খল জীবনযাপন করছে, যার জন্য সরকার ভোটগুলো রাখতে পারছে না কলেজগুলোতে। ছাত্ররাই বিশৃঙ্খল জীবনযাপন করছে, তার জন্য ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব হচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে আমি একটা বলি। ওই যে বলেছিলাম প্রথমে রাজায় রাজায় যুদ্ধ হয় লুখাগ্রার প্রাণ যায়, ব্যাপারটা অনেকটা ওরকম। এখানে রাজ্য, এখানে দেশ, এইভাবে যদি আনা হয় তাহলে তো কোনোদিনই আমাদের উন্নতি হবে না। জিনিসটা একটা হিসেবে ধরতে হবে, রাষ্ট্র রাজ্য এইভাবে ধরলে চলবে না। একটা সরকার আমাদের বিপরীতে দাঁড়িয়ে আছে, তারা আমাদের জন্য ডিসিশন নেবে বা বিপরীতে ডিসিশন নেবে, সেটা তাদের ব্যাপার, বাট সেটা একজন ধরতে হবে। এখানে যদি যেমন আমার আরেক বক্তা সে যেরকম রাখলো, এই যে রাজ্য, এই বিশৃঙ্খল সব জায়গাতে আছে। বিশৃঙ্খল কোথায় নেই? আপনি অন্য কোনো রাজ্যে যান, সেখানেও বিশৃঙ্খল আছে, ছাত্রছাত্রী বিশৃঙ্খল সব জায়গায় আছে। হয়তো সেখানকার সরকার সেইভাবে ঠিকঠাকভাবে মানে ব্যাপারটাকে পরিচালনা করছে, এখানে সরকার হয়তো সেটা পারছে না। কিন্তু আমি পার্টিকুলার কোনো সরকার, এখানের সরকার শিক্ষায় উন্নতি করতে পারছে না, বিপক্ষ বক্তাই কথা বলছে, তোমরা কি বলো? সরকার ডেফিনেটলি শিক্ষায় উন্নতি করতে পারছে। নতুন নতুন সাবজেক্টস আমাদের সিলেবাসে আসছে। এআই এর ব্যাপারে কতজন জানতো? এখন আমরা এআই এর ব্যাপারে পড়তে পারছি, মেশিন ল্যাঙ্গুয়েজের ব্যাপারে পড়তে পারছি, মেশিন লার্নিং, তারপরেতে ক্রিমিনাল সাইকোলজি, এগুলোর ব্যাপারে কি আমরা জানতাম না। কিন্তু সরকারকে তো একটু সময় দিতে হবে, একদিনে তো সব কিছু হয়ে যেতে পারে না। তো নতুন নতুন সাবজেক্ট যখন আমাদের কাছে ইন্ট্রোডিউস হচ্ছে, তো আমরা সেগুলো নিয়ে পড়াশুনো করছি, আর লোকেরা বাইরে গিয়েও পড়াশুনো করছে, মানে সেটার ব্যাপারে তারা তাদের ডিগ্রি বাড়াচ্ছে, যাতে তারা ভালো জব পায়। নতুন সাবজেক্ট আসছে, এখানকার ছাত্রছাত্রীরা কি মনে করে? নতুন সাবজেক্ট আসলে তোমাদের লাভ না ক্ষতি? নতুন সাবজেক্ট আসলে লাভ না ক্ষতি? নতুন সাবজেক্ট আসছে, ছাত্রছাত্রীদের লাভ হচ্ছে, অবশ্যই লাভ হচ্ছে। যেমন সরকার একটা পলিসি নিয়েছে, CBCS, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, একটা পলিসি নিয়েছে। কিন্তু এই পলিসিটা কেন নিয়েছে? যাতে ছাত্রছাত্রীদের লাভ হয়, ছাত্রছাত্রীরা তাদের আগ্রহে তাদের পছন্দের বিষয় যাতে সিলেক্ট করতে পারে বা চুজ করতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি কি তা হবে? এতে হিতে বিপরীত কি হবে না? হিতে বিপরীত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। কেন সম্ভাবনা আছে? আচ্ছা, ছাত্রছাত্রীর উপরে অতিরিক্ত কি প্রেশার তৈরি হবে না? আচ্ছা, আরেকটা কথা, যদি সঠিক পরামর্শ না পায় বা সঠিক পরামর্শের অভাবে ছাত্রছাত্রী তো ভুল সিদ্ধান্ত নিতে পারে। আর সব থেকে যেটা বড় পয়েন্ট, এখনও অনেক স্কুল কলেজে অত পরিকাঠামো উন্নতি হয়নি যে CBCS তারা চালু করে। স্কুল কলেজে পরিকাঠামো উন্নতি হয়নি, সাবজেক্ট এসে কি হবে, লাভ কি? বক্তারা প্রশ্ন তুলছে। আমার বিপক্ষের বক্তা বলছেন যে CBCS সিস্টেমের কথা। CBCS সিস্টেমে যথেষ্ট সুবিধা এসেছে। আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন একটা কথা, যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অফ অলরেডি ইন আ ম্যান। অর্থাৎ শিক্ষা হলো ব্যক্তির অন্তর্নিহিত সত্তার বহিঃপ্রকাশ। একটা ভালো বিজ্ঞানী, একটা ভালো ব্যক্তি, একটা যদি সে বিজ্ঞানী হয়, তার যদি গান গাওয়ার প্রতিভা থাকে, সে কি গান নিয়ে এগোতে পারবে না? সে কি সঙ্গীত নিয়ে এগোতে পারবে না? একজন ফিজিক্স পড়া ছেলে, সে যদি ভাবে দেশের ইকোনমিক্স নিয়ে সে পড়বে, সে কি পড়তে পারে না? সে যদি ভাবে জিওগ্রাফি নিয়ে পড়ে, সে কি? অডিয়েন্সরা কি বলছে, পারে কি পারে না? একটা ছেলে সে যদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, সে সঙ্গে মিউজিক নিয়ে পড়াশোনা করতে চায়, ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? কি মনে হয়? ওরা বলছে এটা সম্ভব। এই যে
ওরা বলছে এটা সম্ভব। সম্ভব হলেও সেখানে মূল্যায়নে তো অসুবিধা হয়ে যাচ্ছে। একটা স্টুডেন্ট কী করে বিচার করবে সে আমি কোন দিকে আমি এগোবো, সেটা তার উচিত তার বাবা মার সাথে কথা বলা। কিন্তু এখন যে এই পলিসিটা তৈরি হয়েছে সেটা গাইডলাইনে ঠিক করে পায়নি, তার বাবা মা জানে না এই জিনিসটা কী, সেটা প্রচারই হয়নি। ঠিক করে প্রচার না হলে তাহলে কী করে কী হবে, এটা তো প্রচার করতে হবে আগে। অ্যাডভার্টাইজিংটা তো সবচেয়ে আগে দরকার। সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠছে। সরকার এই সিবিসিএস সিস্টেমের কথা বলো, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, যেগুলো জাতীয় শিক্ষানীতির অংশ, সেগুলো সঠিকভাবে প্রচার করেনি। বিপক্ষ বক্তারা এই প্রশ্ন তুলছে। স্যার এডুকেশনে আমাদের যদি স্টুডেন্ট সাইকোলজি অনুযায়ী একটি স্টুডেন্টের কিন্তু সার্বিক বিকাশ হয় তার সমগ্র তার পরিকাঠামো দিয়ে। সেখানে যদি আমার একটা স্টুডেন্টের যদি সেই ক্ষমতা থাকে, তার যদি জানার চাহিদা থাকে, সে তার যদি মেধা থাকে, সে কেন পড়তে পারবে না অন্য বিষয়গুলোকে নিয়ে? অন্য বিষয়গুলোকে নিয়ে পড়ার সুযোগ থাকছে। অন্য বিষয়গুলো নিয়ে পড়ার সুযোগ করতে করতে সরকার একটা ভালো কাজ যেমন করছেন, ডিজিটাল শিক্ষা নিয়ে এসেছেন, ডিজিটাল ইন্ডিয়া করার চেষ্টা করছেন, ডিজিটাল শিক্ষা নিয়ে আসছেন বা এই যে সিবিসিএস নিয়ে আসছেন। এতে করে সুবিধা হচ্ছে, অবশ্যই হবে, হয়তো ভবিষ্যতে সুবিধা হতে পারে, বাট বর্তমানের সিনটা কি? বর্তমানের সিন না, কোনো সুবিধা হচ্ছে না। উল্টে এই যে ডিজিটাল শিক্ষা নিয়ে আসছে, এখনও পর্যন্ত ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যেখানেই বলুন অনেক জায়গা রয়েছে যেখানে অনেক ছাত্রছাত্রীর সাথে মোবাইল বা ল্যাপটপ নেই, এবং অনেক জায়গা রয়েছে যেখানে ইন্টারনেট পরিষেবাটাই তো পৌঁছায়। এটা খুব সিরিয়াস ইস্যু। অনেক ছাত্রছাত্রীর কাছে ইনফ্রাস্ট্রাকচারই নেই। আমি একটা পরিসংখ্যান দিই, এখনও বাংলায় এমন জায়গা আছে যেখানে বাবা মা কিংবা সন্তান কারুর কাছে এই ফোন থাকে না, সে পড়বে কিভাবে? গুরুতর প্রশ্ন। কিন্তু সরকার তো মোবাইল ফোন তো হাতে হাতে তুলে দিচ্ছে। আমরা তো যখন করোনার টাইমে তো আমরা দেখেছি। আর ডিজিটাল লার্নিং, করোনার সময় ড্রপ আউটের সংখ্যাও সবচেয়ে বেশি, তার কারণ মোবাইল লার্নিং এর ফলে অনেকে পড়াশোনা থেকে দূরে গেছে। কিন্তু একদিকে তো সরকার ডিজিটাল লার্নিং তো প্রচারও করেছে, তারপরে তো স্বয়ং অনেক রকমের কোর্সেসও তো এনেছে, সেখানে তো ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করছে। কিন্তু আমরা অডিয়েন্সের কথা শুনি, কোনটা বেশি এফেক্টিভ, মোবাইলে পড়াশোনা নাকি স্যার ম্যামদের কাছে পড়াশোনা? কোনটা? ডিজিটাল লার্নিং তো আপাতত বাংলায় একটা চ্যালেঞ্জিং জায়গায় পড়ে যাচ্ছে। স্যার আমি এখানে এটাই বলতে চাইবো, যারা জব করে তারা তো সবসময় সম্ভব না যে তারা ইউনিভার্সিটি বা কলেজে এসে পড়বে, তো তারা সেটা তাদের বাড়িতে তো তারা ডিজিটালি তো পড়াশোনা করতে, সেটা একটা এক্সেপশন হতে পারে, এক্সাম্পল হতে পারে না? অবশ্যই। কিন্তু একটা জায়গায় এটা তো একটা স্কোপ খুলেছে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, যেহেতু আমরা ডিজিটালি উন্নত হচ্ছি, নতুন নতুন আমাদের জব জেনারেট হচ্ছে। লেটস টক অ্যাবাউট হোয়াট অ্যাবাউট দিস মোবাইল জার্নালিজম, সেটা একটা হচ্ছে। তারপরেতে ডিজিটাল ম্যানেজমেন্ট, এক একজনের যে অ্যাকাউন্ট, এক একটা ইনফ্লুয়েন্সার কালচারটা তো এখন খুব ফেমাস হচ্ছে। তো তারা কি নিজেরা হ্যান্ডেল করে? সেটা থ্রু তো জব জেনারেট হচ্ছে না, ডিজিটাল ম্যানেজমেন্ট। ডিজিটালের জন্য চাকরি জেনারেট হচ্ছে। পাশাপাশি এই প্রশ্ন উঠে যাচ্ছে যে সরকারি ডিজিটাল লার্নিংটা এনে আদপে উপকার করছে? তোমরা যেটাকে ব্যাকক্লাস হিসেবে দেখছো, সরকার সেটাকে প্রমোশন হিসেবে দেখছে। না, অবশ্যই। দেখুন, ভবিষ্যতের কথা যদি বলি তাহলে হয়তো কোনো জায়গায় গিয়ে হয়তো ভবিষ্যতে কখনো গিয়ে লাভ হবে, কিন্তু সেটা অনেক দীর্ঘমেয়াদী। ততদিনে আমাদের কি হবে? আমাদের মতো ছাত্রছাত্রীরা ততদিন তো হয়তো বুড়ো হয়ে যাবো, বুড়ো হয়তো মরে ভূত হয়ে গেলাম, তাহলে তখন আমরা কি করব? আমাদের ভবিষ্যৎ হয়তো দেখা গেল হয়তো ভবিষ্যতে ঠিক হলো, বাট বিপরীত হতে পারে। ফার্স্ট আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই যে ইনফ্লুয়েন্সারের কথাটা বলি, ইনফ্লুয়েন্সারের তো সব কিছুতে সুফল কুফল আছে। এতে যেমন জব জেনারেট হচ্ছে, হ্যাঁ ঠিক কথা হচ্ছে, তার সাথে সাথে পড়াশোনার দিক থেকে স্টুডেন্টদের মনোযোগটাও চলে যাচ্ছে। কিন্তু এআই, তার সাথে সাথে ডিজিটাল মেশিন লার্নিং, এই যে সাবজেক্টগুলো অ্যাড হচ্ছে, এটা আদপে তো ছাত্রছাত্রীদের কাজেই লাগবে। আমি অডিয়েন্সের সাথে কথা বলি, এই নতুন নতুন সাবজেক্টগুলো তোমাদের সাহায্য করবে, হ্যাঁ কি না? ডেফিনেটলি সাহায্য করবে, অবশ্যই সাহায্য করবে। এই সাবজেক্টগুলো ভবিষ্যতে পথ দেখাবে, এটাই জনমত। হ্যাঁ, ভবিষ্যতে পথ দেখাবে, কিন্তু এই যে যেমন একটা কথা বললাম, এই যে ভবিষ্যতে পথ দেখানোর সাথে সাথে এই যে চাকরির বাজার বেকারত্ব এমন হারে বাড়ছে, যেই কারণে সবাই কী খুঁজছে? অপশন খুঁজছে। অপশনের জন্য কী খুঁজছে? যেমন ইনফ্লুয়েন্সার একটা অপশন হয়ে গেছে। এখন কিছু পাচ্ছি না, এই চাকরি পাচ্ছি না, চলো আমি ইউটিউবে একটা ভিডিও তৈরি করি, ইউটিউবার হয়ে যাই, বা আমি ইনস্টাগ্রামে একটু রিল বানাই, তাহলে আমি ইনফ্লুয়েন্সার হয়ে গেলাম। এগুলো এখন একটা অ্যাজ আ জব হিসেবে রিপ্লেস করছে। এটা তো বলা যেতেই পারে, ইউটিউবাররা এখন গোটা গ্লোবালি তারা পথ দেখাচ্ছেন, অনেকে ইউটিউবে পড়াশোনা করে। আর ঠিক সেইটা বিপরীতও আছে, যেমন পথ দেখাচ্ছে তেমনি পথ থেকে বিপথেও নিয়ে যাচ্ছে। অনেক ইউটিউবার এমনও আছে যারা ধরে নিন তাদের কন্টেন্ট, সেই কন্টেন্ট আলাদা। আদি অকৃত্রিম সেই বিতর্কের জায়গায় চলে যাচ্ছে। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? ইউটিউবের ভালো দিক আছে, খারাপ দিক আছে, তোমরা কি বলবে? সে তো সব জায়গাতেই ভালো দিক এবং খারাপ দিক দুটোই আছে। এইবারেতে এটা কেন আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা অকুপেশনেরও একটা অপশন হয়ে দাঁড়াচ্ছে। অবশ্যই। আর এখানে তো যে বললো যে অনেক দূরের সেই চিন্তাধারা, মানে এখন এটা হবে না, কিন্তু একটা ইংলিশে একটা মানে প্রবাদ আছে, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। তো সরকারকেও তো একটু সময় দিতে হবে। এই যে এত ধরনের প্রকল্প যে সরকার করছে, তো সেটাকে তো মানে সুফলিত হতে তো কত বছর? দেশের সরকার 1 দশক পেরিয়ে গেছে, রাজ্যের সরকারও 1 দশক পেরিয়ে গেছে, আর কত সময়? আস্তে আস্তে তো হচ্ছে। আমরা যদি ইন্ডিপেন্ডেন্স ভারত যখন পেয়ে গেছে, তখনের যদি আমরা লিটারেসি দেখি, ইট ওয়াজ
ইট ওয়াজ 12%। এখনের যে কারেন্ট সরকারের এতে সেটা 70%-এ গিয়ে দাঁড়িয়েছে, সাউথ ইন্ডিয়া বিইং অন দ্য টপ মোস্ট পজিশন। সাক্ষরতার হার বাড়ছে, আমরা এগোচ্ছি। সাক্ষরতার হার বাড়ছে, তার সাথে সাথে বেকারত্বও বাড়ছে। হ্যাঁ, তবে আমি যদি পশ্চিমবঙ্গ নিয়ে একটা ছোট্ট পরিসংখ্যান দিই, পশ্চিমবঙ্গে বেকারত্বর হার রিসেন্টলি কমেছে, বেকারত্বের হার কমেছে। অর্থাৎ যদি 2023-24 কেন্দ্রীয় পরিসংখ্যান দেখি, সেখানে বেকারত্বের হার তরুণদের মধ্যে বেকারত্বের হার দেখাচ্ছে 9%। কিন্তু কোভিডের পরের বছর যদি 21-22 সালের ওই সময় বেকারত্বের হার দেখি, সেটা দেখাচ্ছে 11.3% সামথিং। তার মানে বেকারত্বের হার কমছে। হ্যাঁ, বেকারত্বের হার কমেছে, ঠিক কথা, কিন্তু তার সাথে সাথে বেতনভোগ কর্মী সংখ্যাও কমছে। মানে আমরা যেদিকে যাচ্ছি সেই পথ কোন দিকে দেখাচ্ছে? আদৌ কি শিক্ষার মাধ্যম, সরকার শিক্ষার ক্ষেত্রে সঠিক কাজ করছে? তোমাদের কি মনে হয় আরো অনেকটা কি এগোতে হবে? আরো অনেকটা এগোতে হবে। তোমরা কি মনে করো কতটা এগোতে হবে? কতটা? আরো অনেকটা এগোতে হবে। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। তো এরপরে যদি অন্য নতুন সরকারও আসে, এগোনোর কোনো সীমা নেই। তো এগোতে তো আমরা থাকবোই। কতটা এগোতে হবে? আমরা কি অনেক পিছিয়ে আছি? আমরা এখানে কিন্তু পার্টিকুলারলি কোনো সরকার এক্সওয়াইজেড কোনো সরকারকে বলছি না, আমরা টোটাল একজনকে প্রথমেই বলছি। রাজা এখানে করে লাভ নেই। এখানে একটাই অপোনেন্ট, মানে অ্যাজ আ অপোনেন্ট যদি হিসেবে দেখি তাহলে একজনই আছে, সরকার। সেই সরকারকে নিয়ে আমরা বলি। এখানে নতুন সরকার এলে কী করবে, পুরনো সরকার কী করছে, এইটা বলার আমাদের মনে হয় না কাজ। আর এই তো মানে আর কি বলবো এটা নিয়ে। আর যেটা আমি বললাম বেতনভোগ কর্মীর সংখ্যা, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, বেকারত্ব এমন হাল হয়েছে যে এখন বাজারে এমন চাকরির হাল যে সেখান জন্য আমরা কী করবো, সেটার জন্য তখন ধরে নিন আমার কোনো ব্যবসা আছে আমার বাবার, আমি হয়তো সেই বাবার ব্যবসায় ঢুকে গেলাম। এতে কি আমার এক্সট্রা ইনকাম হচ্ছে? ফ্যামিলিতে এক্সট্রা ইনকাম হচ্ছে না। খাতায় কলমে আমি কি বেকার? না, আমি বেকার নই। তার মানে বেকারত্ব কমলো, কিন্তু বেতন কর্মীর সংখ্যা সেটাও কমছে। একাধিক প্রশ্ন আর তার সাথে সাথে অনেকটা উত্তর। তবে আজকের এই বিতর্ক থেকে একটা অভিজ্ঞতা সঞ্চয় করা যায়, রাজনীতিকরা যখন বিতর্কের সময় ঝগড়া মারামারিতে লিপ্ত হয়ে পড়েন, ছাত্ররা কিন্তু অনেক বেশি সুশৃঙ্খল। আর এই সুশৃঙ্খল ছাত্র সমাজ আরও এগিয়ে যাবে, শিক্ষার উন্নতি হবে, সেই উন্নতি অবশ্যম্ভাবী। তা নিয়েই শেষ করছি আজকের বিকেলের বিতর্ক শিয়ালদা থেকে। ক্যামেরা কুনালের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।